বাঁকুড়া শিমলাপাল রাস্তা দিয়ে কেউ স্কুলে যেতে পারেন না, তাহলে স্কুলে যান কি করে? নদী দিয়ে যেতে হয় স্কুলে। এবার ভাবুন অভিভাবকদের অবস্থা, পড়ুয়ারা স্কুলে যাচ্ছেন নদী দিয়ে। এই যে দেখছেন এখন যাচ্ছে, এরা এখন তো যেতে পারছে, কিন্তু এরপর ভরা বর্ষায় শিলাবতী যখন ফুলে ফেঁপে ওঠে তখন স্কুল বন্ধ রাখতে হয়, কারণ এরা তো তখন যেতে পারবে না। আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই, আমাদের নদী পেরিয়ে যেতে হয় অনেকটা, ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হবে। তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না, নদীটা পেরোনোর জন্য শিমলাপালে একটা ব্রিজ আছে। ভয় তো থাকে, এত নদী পেরোনো কোথায় কোনখানে এখন প্রচুর কুকুরের উৎপাত। ভয় লাগে, তো কি করবো, পড়াশোনা করতে। যতদিন বর্ষায় আছে মানে বন্যা তো হয়, প্রায় বন্যাই হয়, তখনই বন্ধ হয়। পরীক্ষা হলে টোটো ভাড়া করে যেতে হয় ওইদিকে মেইন রোডে। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কোভিডের সময়, লকডাউনের সময় একটা কথা বারবার শোনা যেত যে সিলেবাস কি করে শেষ হবে এই কম দিন পড়িয়ে। তো এমনিতে পুজোর ছুটি, গরমের ছুটি, পরীক্ষার পরের ছুটির পরেও একটা ছুটি এই স্কুলের জন্য বাঁধা ধরা থাকে, তা হলো বর্ষাকালের ছুটি। কারণ শিলাবতীর জল যখন ফুলে ফেঁপে ওঠে স্কুলে এরা যেতে পারে না। তো স্কুলে যাওয়ার কোনো বিকল্প পথ নেই। বিকল্প পথ আছে রতনু, কিন্তু সেই পথ অনেক দীর্ঘ। 15 কিলোমিটার বিকল্প পথ তারা সিমলাপাল হয়ে ঘুরে যেতে হবে। যে লায়কপাড়া যে স্কুল রয়েছে একমাত্র হাই স্কুল, সেই হাই স্কুলে। কিন্তু এই এলাকার আকড়ো, সাউরি এবং পুইপাল সহ বিস্তীর্ণ এলাকার যে ছাত্রছাত্রীরা, তারা এই নদী পেরিয়েই প্রতি বছর এবং দীর্ঘ দিন ধরে যাতায়াত করছেন। তার বাবা মারা যারা অভিভাবক, এই সময়ের অভিভাবক, তারাও একসময় এই নদী পেরিয়েই গেছেন, কিন্তু দশক পেরিয়েছে, জামানা পেরিয়েছে, কিন্তু এই পথের বদল হয়নি। এইভাবে হাঁটু জল পেরিয়ে প্রতিদিন এই ছাত্রছাত্রীদেরকে যেতে হয় এবং জীবন হাতে রেখেই বলা চলে, কেননা একটু জল বাড়লেই নদীতে কিন্তু দুকুল ঝাঁপিয়ে বর্ষা আসে। এই যে শিলাবতী নদী, এই বর্ষার সময়তে তার রূপ অন্যরকম হয়। তখন কিন্তু তাদের পথ একটাই, সেই 15 কিলোমিটার ঘুরপথ। এখন অবশ্য টোটো হয়েছে। পরীক্ষার দিনগুলো সেই সময়তে যখন হাফ ইয়ারলি পরীক্ষা হয়, সেই সময়তে বর্ষাকাল চলে, আর সেই সময়তে সব থেকে বড় বিপদ। অনেকেই অবশ্য রিস্ক নিয়ে এই ছোট্ট পথ, কম পথ সেটাই বাছে নেন এবং তখনই ঘটে দুর্ঘটনা। তাই এই ঘুরপথে যাতায়াত। কিন্তু প্রশাসন কি করছে, প্রশাসনের যে আধিকারিক যারা, তারা কি করছেন, এটা কিন্তু বারবারই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা এবং ছাত্রছাত্রীরা যারা। এই খবর আমরা দেখাতে থাকবো, এই ছবি পড়ুয়ারা কিভাবে স্কুলে যাচ্ছে এই ছবি আমরা লাগাতার দেখাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়। নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে। জল বাড়লে কি অবস্থা হয়? বাড়লে কি অবস্থা হয়, তখন আর ঘরে থাকে বাচ্চারা সবাই। পরীক্ষার সময় শিমলাপাল দিয়ে টোটো ভাড়া করে পাঠানো হয়। টোটো ভাড়া এইখানকে আসতে 200 টাকা লাগে। শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয়, তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয়, সেখানে একটা দাবি আছে। আমরা দেখছি মানবিক ভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি, কতটা করা সম্ভব। আমাদের শিলাবতীতে বেশিরভাগ সময় জল কম থাকে, সমস্যা হয় না। শুধুমাত্র বর্ষার সময়টাতে সমস্যা হয়, সেটাকে যদি কোনো টেম্পোরারি সলিউশনের রাস্তা আমি বার করতে পারি তাহলে চেষ্টা করব। কাকদ্বীপে দেদার চুরি হচ্ছে। চুরি কেন, লুট বলা যায়, কিন্তু এই চুরি বা এই লুটে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ মুড়িগঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে, কারণ ম্যানগ্রোভ জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে। কিভাবে পারছেন, যারা পারছেন তাদের পিছনে নিশ্চয়ই কারো হাত রয়েছে, না হলে তারা নিশ্চয়ই প্রভাবশালী, না হলে তারা জানেন কোথায় কিভাবে কোন ফুলে সন্তুষ্ট করতে হয়। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি, বলতে পারবেন বিশ্বজিৎ কিভাবে সম্ভব হচ্ছে? হ্যাঁ দেখো, প্রভাব তো আছেই, কারণ একটা সময় ছিল যেটা হচ্ছে দিনের বেলা একদম সর্বসম্মুখে কিন্তু মাটি কাটা হতো, কিন্তু এই মুহূর্তে প্রশাসনের নজরদারি বেড়েছে এবং তার কারণেই যেটা দেখা গেল যে দিনের বদলে ভোরের বেলা, অর্থাৎ ভোর রাতের থেকে কিন্তু মাটি কাটার কাজ চলছে। শুধু মাটি কাটা নয়,
যে মুড়িগঙ্গা নদীর যে চর তৈরি হয়েছে, সেই চরে যে ম্যানগ্রোভ আছে, সেই ম্যানগ্রোভ কিন্তু জ্বালানির জন্য কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। একেবারে সরাসরি কিন্তু গ্রামবাসী, বেশ কিছু গ্রামবাসীরা কিন্তু এই অভিযোগটা করছে যে তারা যেটা বলছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি তারা কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত, এবং এই যে মাটি কাটা হচ্ছে চর থেকে, সেই মাটি কিন্তু বাইরে গিয়ে চড়া দামে বিক্রি করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং সেই কারণে আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা প্রশাসনের আধিকারিকরা, তারা কিন্তু বিষয়টা নজরে, তারা কিন্তু তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও কিন্তু, যেটা এখনও পর্যন্ত রাতের অন্ধকারে যে মাটি কাটার কাজ কিন্তু প্রত্যেক দিন না হলেও মাঝে মাঝে অন্তত কিন্তু করা হচ্ছে। এবং সবথেকে বড় গ্রামবাসীদের অভিযোগ, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু যে জোয়ার বা যখন পূর্ণিমা এবং অমাবস্যার কটাল আসবে, তখন কিন্তু এই যে মুড়িগঙ্গা নদীর যে জল, সেটা কিন্তু গ্রামে প্রবেশ করবে অবাধে, এবং সেই আশঙ্কায় কিন্তু গ্রামবাসীরা বলতে শুরু করেছে। বেআইনিভাবে মাটি কাটা, বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটা, বেআইনিভাবে হচ্ছে আপনার নদীর বাউন্ডারি থেকে মাটি তুলে নেওয়া, এগুলো তো মানে আকচার আমাদের এই সুন্দরবন এলাকায় হচ্ছেই। যে অদূর ভবিষ্যতে এইভাবে যদি নদীর পাশ থেকে, যদি নদীতট থেকে এইভাবে মাটি গভীর করে কেটে নেয়, তাহলে কিন্তু আর হয়তো দেখা যাবে কদিন পরেই আমাদের সুন্দরবন কিন্তু জলের তলায় তলিয়ে যাবে। একে সেই সংকেত এমনি বিশ্ব থেকে আমরা পাচ্ছি। হ্যাঁ, তাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অবিলম্বে এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ নিন। পুলিশকে বলেছি অতি সতর্কতার সঙ্গে এই কাজটা করতে। আমার প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, আমি এরই মধ্যে এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা, 4:30টার সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে, তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়, আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। সরকারি শৌচালয়, সেই সরকারি শৌচালয়ে বাস 1 দিন 2 দিন 1 মাস 2 মাস নয়, 7 বছর ধরে। কিভাবে সম্ভব? সরকারি শৌচালয়, সেখানেই বাস করছেন, সেখানেই থাকছেন, অথচ ছবি তো তাই বলছে, এলাকার মানুষও তাই বলছেন। শৌচালয় জবরদখল করে সপরিবারে রয়ে গেছেন টাকি রোডের ধারে 7 বছর ধরে। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছি। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। জমিটা কারুর না, জমিটা পিডব্লিউডি। জিয়াউল, যারা রয়েছেন তারা কোথাকার বাসিন্দা? তারা ওই 7 বছর আগে কোথায় থাকতেন? কিছু জানা যাচ্ছে? তাদের কি সত্যি কোথাও থাকার, যাওয়ার জায়গা নেই? একদম দেখো, বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের যে ডন্ডিরহাটে বাজার রয়েছে, সেখানেই একটি শৌচালয়, সরকারি শৌচালয়, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সরকারি শৌচালয় তৈরি হচ্ছে, কিন্তু সেখানেই বসবাস করছেন একটি পরিবার। কিন্তু সেই পরিবারের যেটা বক্তব্য, 30 বছর ধরে সেই জায়গাটি তারা সেখানে দখল করেছিলেন, অর্থাৎ পিডব্লিউডির জায়গা টাকি রোডের ধারে, সেখানেই তারা বসবাস করছিলেন। বছর 8 আগে সেখানে একটি বাজার কমিটি এবং সরকারি টাকায় সেখানে শৌচালয় তৈরি হয়, এবং তাদেরকে বলে দেওয়া হয় যে নিচে শৌচালয় হলে উপরের অংশ তাদেরকে একটি ঘর করে দেওয়া হবে, সেখানে তারা বসবাস করবেন। যেহেতু তারা 30 বছর ধরে সেখানেই বসবাস করছিলেন, ফলে তাদেরও কিছুটা দাবি আছে, এবং সেই দাবি মতো তারা ঘর করতে দেয়, শৌচালয় করতে দেয়, কিন্তু পরবর্তীকালে তাদেরকে আর ঘর করে দেওয়া হবে না বলেই জানানো হয়। তারপরেই সেই শৌচালয়, অর্থাৎ সেই সরকারি শৌচালয়, সরকারি টাকায় খরচ, লক্ষ লক্ষ টাকায় সেই শৌচালয় দখল করেই তারা বসে রয়েছেন সেখানে প্রায় 7 থেকে 8 বছর। ফলে এলাকার বাসিন্দারা বা যা ওই আর কি বাজারে আসেন, তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল সেই
সেই দাবি মতো সেখানে শৌচালয় তৈরি হয়েছে লক্ষ লক্ষ সরকারি টাকায়, সেখানেই এখন জবরদখল চলছে। অর্থাৎ সেই জমি তারা দখল করতে পারছে না বা সেই শৌচালয় বাজারের কেউ আর ব্যবহার করতে পারছে না। সেই ব্যক্তি দখল করে প্রায় 7 থেকে 8 বছর সেই জমি উপরে দখল করে বসে রয়েছে। ফলে বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু প্রশাসনও কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং অন্যদিকে এই সাবির মণ্ডলের স্পষ্ট দাবি, তার জমি তিনি তো দখল করেছিলেন 30 বছর ধরে, তাহলে কেন তাকে উচ্ছেদ করা হলো? এবং উচ্ছেদ যদি হয় তাহলে পরবর্তীকালে যে তাদের যে ঘর করে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু দেওয়া হয়নি। ফলে তারা দখল করে রেখেছেন সেই শৌচালয় এবং সাধারণ মানুষ থেকে যারা এলাকার বাজারঘাটে আসে তাদের চরম সমস্যায়। তারাও বারংবার বলে, কারা বলেছিলেন ঘর করে দেওয়ার কথা? কারা বলেছিলেন? তারা এখন কোথায়? একদম দেখো, তাদের নামও কিন্তু স্পষ্ট করে সাবির মোল্লা স্পষ্ট করে দিলেন। অর্থাৎ যে বাজার কমিটি ছিল বা সেখানকার শাসক দলের যারা বর্তমান নেতা রয়েছেন তারাই আশ্বস্ত করেছিল যে আগে তুমি জায়গা ছাড়ো, তারপরে তোমার এই জায়গায় ঘর করে দেওয়া হবে, উপরে দেওয়া হবে, নিচেই শৌচালয়ের কার্য হবে, উপরে ঘর করে দেওয়া হবে। কিন্তু তারা এখন বেঁকে বসেছে, অর্থাৎ তারাও আর সেই জায়গা দিচ্ছে না বা ঘর দিচ্ছে না। ফলে তিনি চরম সমস্যায় পড়েছেন। তিনি এখন তাই সরকারি শৌচালয় দখল করে তিনি বসে রয়েছেন এবং যারা আশ্বস্ত করেছিলেন যে তাকে পুনর্বাসন বা তাকে ঘর করে দেওয়া হবে, সেটা যাতে দেওয়া হয়নি, তারাও এখন মুখে কুলু পেটেছে এবং তারাও বলছেন তারা এখন থানার দ্বারস্থ হচ্ছেন। অর্থাৎ সরকারি টাকায় যেহেতু শৌচালয় তৈরি হচ্ছে ফলে তারা উদ্ধার করতে পারছে না, সেই জন্য এখন দ্বারস্থ হচ্ছেন থানায় যাতে এই শৌচালয় উদ্ধার করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়, এর জন্যই। কিন্তু যারা আশ্বস্ত করেছিল তারা এখন বেঁকে বসেছে, তারা এখন সেখান থেকে হাত তুলে নিয়ে তার ধন্যবাদ জিয়া। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি। 7 বছর লকডাউনের সময় এটা বাথরুম করার জন্য করেছিল। এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো আর নিচে তোমাদের একটা দোকান দেবো আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, ওটা সরকারি জায়গায় ও দখল করে দিয়েছে। বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, একটাই সরকারি ভাবে তৈরি হয়েছে। জন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা পিডব্লিউ সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে যাতে বাজারের সমস্ত লোক বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়। যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করব। বয়স পেরিয়েছে 60, প্রথম স্ত্রী মারা গিয়েছে। তো 60 পেরোলেও তার মনে হয়েছে যে তিনি আবার একবার বিয়ে করবেন। বেশ, কিন্তু পাত্রী তো রাজি নয় বিয়ে করতে। সমস্যা একটাই, তার বাড়িটা হচ্ছে পাটকাঠি দিয়ে করা। তাই এবার তিনি বিডিওর দ্বারস্থ হয়েছেন, বিডিওর কাছে আবেদন করেছেন। তিনি বিয়ে করতে চান, কিন্তু বিয়ে করতে যে একটা পাকা বাড়ি লাগবে, না হলে বিয়ে হচ্ছে না, তাহলে আবাসে তাকে বাড়ি দেওয়া হোক। এই অবস্থা, আমার পাটকাঠি চালা করে ঘর, আমার স্ত্রী মারা গেছে, তো আমাকে বিয়ে করতে হবে। আমার এই যে ঘর, এই দিকে আমাকে বিয়ে করছে না, কোনো মেয়েতে বিয়ে করতে চাইছে না, এই আমার সমস্যা। স্যার বলেছেন যে হ্যাঁ আপনার ব্যবস্থা করা হবে, এই কথা বলেছেন। আমি আবেদন করেছি। তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনার ঘর যদি পান তাহলে আপনার বিয়ে করা সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ স্যার। প্রণব রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রণব, আমি যদি বিয়ে প্রসঙ্গটাকে বাদও রাখি, তাও তো এটুকু অন্তত জানা প্রয়োজন যে তার পাকা বাড়ি নেই। যদি না থাকে তাহলে আবাসের তালিকায় তার নাম নেই কেন? দেখো, আবাসের তালিকায় যাদের নাম রয়েছে অনেকেই পাওয়ার যোগ্য। প্রায় 77 লক্ষ মানুষ বাস করে মুর্শিদাবাদ জেলাতে। কিন্তু তার শুধু এই শুকুর আলী মণ্ডলের শুধু নয়, ওই কাজিসা এলাকাতে প্রায় 300-400 পরিবারের কিন্তু দরকার এই পাকা বাড়ির। কিন্তু প্রত্যেককে তো পাকা বাড়ি দেওয়া সম্ভব নয়, কি যাদের প্রয়োজন খুবই দরকার তার প্রয়োজন। কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা যে এর আবদার বা দাবিটা একদম একটু অন্য ধরনের। সে বিডিওর কাছে গিয়ে আবেদন করছে। মাস্টার আগে তার বউ মারা গিয়েছে, 3 ছেলে রয়েছে, তারা আলাদা আলাদা বাড়িতে থাকে। কিন্তু সে যে বাড়িটা থাকে সেটা হচ্ছে একবারেই পাটকাঠি দিয়ে বেড়া দিয়ে। কিন্তু তার বিয়ে করার প্রয়োজন, কিন্তু মেয়ের বাড়ির লোকেরা আসছে, তারা মেয়ে দিচ্ছে না।
এবং তারা প্রত্যেকেই বলছে ঘর যদি পাকা থাকতো তাহলে কিন্তু তারা বিয়ে দিত। তাই কি সে বেলডাঙ্গার যে তোমার 1 নম্বর ব্লকের যিনি ব্লক আধিকারিক তার কাছে তার ঘরে গিয়ে যে স্যার আমি বিয়ে করতে চাই কিন্তু বিয়ে দিতে রাজি হচ্ছে না কারণ আমার ঘর নেই, তাই আমাকে একটা আবাস যোজনার ঘর দেন। তবে তাকে নিরাশ করেননি কিন্তু ভিডিও কিন্তু বলেছেন বিষয়টি দেখা হবে, আপনি আবেদন করুন। এবং ভিডিওকে যখন আমরা প্রশ্ন করি হতভম্ব হয়ে গিয়েছিলেন এরকম কারণ শুনে। তো যাই হোক, তারপরেও ভিডিও জানিয়েছেন যে তিনি একবার খতিয়ে দেখবেন, দেখা যাক তাকে ঘর দেওয়া যায় কিনা। লিস্টের নাম নেই, আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তো এই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। আবেদন দিয়ে যাননি, উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব। আমরা আমাদের আলিপুরদুয়ারের কুমারগ্রামের ছবি দেখিয়েছিলাম, যেখানে রেশনে দুর্নীতি হচ্ছে, বেনিয়ম হচ্ছে। কীরকম না, দুয়ারে রেশনের বদলে সেখানে দেওয়া হচ্ছে একটা স্লিপ। কিভাবে না, ওজন করে, কিছু ইট পাথর ওজন করে সেই অনুযায়ী বালি মেপে একটা রেশনের স্লিপ দেওয়া হচ্ছে, দিয়ে বলা হচ্ছে এই স্লিপ দেখিয়ে চাল ডাল গম নিয়ে যেতে। তো আমরা এই খবর দেখানোর পর এবার তৎপর খাদ্য দপ্তর, শাস্তির কোপে ওই ডিলার। রাজকুমার রয়েছেন সরাসরি আমার সঙ্গে। রাজকুমার, কি শাস্তি হলো ওই ডিলারে? দেখো তনুদা, জেলা খাদ্য দপ্তরের পক্ষ থেকে প্রথমত কিন্তু ওই ডিলারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং ওই ডিলারের অধীনে যে সমস্ত গ্রাহকরা ছিলেন সেই গ্রাহকদের কিন্তু, অর্থাৎ লস্কর পাড়ার যে রেশন গ্রাহকরা ছিলেন সেই গ্রাহকদের অন্য আরেকটি যে পাশের যে রেশন দোকান, সেই রেশন দোকানের সাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং ওই রেশন ডিলারকে বলা হয়েছে যে আপাতত আপনি দোকান খুলবেন না, অর্থাৎ আর যে রেশন দোকান সেই দোকানটা খোলা হবে না। এবং লস্কর পাড়াতে অন্য গ্রাহকরা অন্য রেশন ডিলার গিয়ে কিন্তু সেই পরিষেবা দেবে। এখনো তদন্ত চলছে এবং তদন্ত করে পরবর্তীতে জেলা খাদ্য নিয়ামক জানিয়েছেন যে আরো কিছু কঠিন ব্যবস্থা ওই রেশন ডিলারের বিরুদ্ধে নেওয়া হবে, তারও প্রক্রিয়া চলছে। অতনুদা, ধন্যবাদ। ওটা আমরা অ্যাকশন নিয়েছি, অলরেডি ওই ডিলারকে সাসপেনশন করে দেওয়া হয়েছে। পাশের দোকানের সাথে সমস্ত বেনিফিশিয়ারিকে ট্যাগ করে দেওয়া হয়েছে যাতে ওখান থেকে তারা মালটা পায়। আর এর এগেন্সটে কজ লেটার ইস্যু হয়েছে এবং আমাদের যা ডিপার্টমেন্টাল প্রসিডিং আছে সেই অনুযায়ী চলবে। সেই অনুযায়ী অনেক রকমের পানিশমেন্টের প্রভিশন আছে, সেগুলো যা যা আছে সেটা কিছুদিন সময় লাগে, তার মধ্যে প্রসিডিং হতে থাকবে। বলছি স্যার, এই ডিলার ফাংশন করবে না।